আপনাদেরকে শোনাবো। যে গল্পগুলো আমরা শুনছিলাম, নানা কথা বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে মেজর জেনারেল শাকিল, যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন, তার সঙ্গে টেলিফোন কথোপকথন হয়েছিল। সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে এসেছে, সেটি আপনাদেরকে শোনাবো, এবং এটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে হাসিনার যে ধূর্ততা, হাসিনার যে ঠান্ডা মাথায়, প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে মানে জেনারেল শাকিল সহ সে সময়কার বিডিআর কর্মকর্তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ দেবেন, আপনাদের অত্যন্ত পরিচিত। তার কাছ থেকে আমাদের একটা প্রাথমিক একটা বিশ্লেষণ আমরা নেওয়ার চেষ্টা করব। এবং আপনারা শুধু দেখুন যে শেখ হাসিনার ধূর্ততা, এবং ওইরকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো, অর্থাৎ কতটুকু, মানে কি বলবো। আসলে আমরা দীর্ঘায়িত না করি আমার কথা, আপনারা অনেকে অপেক্ষা করছেন, আমরা সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক কথোপকথনে। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআর এর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে, এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে, এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী, র্যাব চলে যাবে সেরকম ওই দিক থেকে, তিন সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা পড়াচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না, তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আবার মানে অন্যরকম ক্রস ফাইন না হয় সেটাও দেখতে হবে। না, অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব, এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। হেলিকপ্টার পাঠানোর চেষ্টা হচ্ছে, আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি করছেন। জি, এবং হেলিকপ্টার। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে, এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে দেখুন, সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়, একে তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান, যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে স্যালিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। দর্শক, এই অডিওতে আপনারা যদি শুনলেন, ঠিক সেই সময়টায় বিডিআর গেটের বাইরে ছিলেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ, আমার অন্য চ্যানেলের নিয়মিত অতিথি।
সুমন ভাই, অডিওটা আপনি শুনেছেন এবং সেই সময় আমি আপনার যে দীর্ঘ ইন্টারভিউ আমার এখানে আছে সেখান থেকে আমরা জানি যে সে সময় আপনারা অলরেডি বিডিআর এর গেটে অবস্থান করছিলেন, অর্থাৎ পিলখানার গেটের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আশেপাশে আপনাদের অবস্থান ছিল। এই অডিওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি অডিওটা নিয়ে? আসসালামু আলাইকুম। এই ধরনের একটা কনভারসেশন বা কথাবার্তার কথা আমরা জানতাম পরবর্তীতে, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলোতে আমরা জানি নাই, বাট তার পরবর্তীতে আমরা অবশ্যই জানি। এখন আমরা একটু ফিরে যাই যে সেই সময়টাতে কি ছিল। 25 তারিখ সকালে যেই সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভারসেশনটা হয় বা হয়েছে, সেই সময়টাতে ব্র্যাবের 2টা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে, এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল, কিন্তু র্যাবের তৎকালীন এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রেজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না, সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। ক্যাপ্টেন শফিকের আন্ডারে যেটা ছিল যে তারা তখনও কিন্তু গোলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই, একটা দুইটা হালকা গুলি হচ্ছে। এবং নিউ মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিচ্ছে। আর আমরা তখন জিকাতলা গেটের সামনে ফোর বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি। তো এই সময়টাতে তখন আমরাও গোলাগুলি শব্দ পাচ্ছিলাম। এবং আজকে যদি আপনি আমাকে অ্যাসেস করতে বলেন, যদি আমরা সেই কনভারসেশনটা তখন জানি না যে হচ্ছে, প্রথম কথা কমান্ড লেভেলের দিকে যদি তাকাই, পতিতা শেখ হাসিনা তার সাথে তার কাছে কিন্তু তখন পাশে বসা গণভবনে যমুনাতে তার পাশে বসা জেনারেল মঈন আহমেদ, দেন অন্যান্য আর্মি হেডকোয়ার্টার আছে সিজিএস মেজর জেনারেল সিনাইব জামালি, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেখানে জেনারেল শাকিল নিজ মুখে বলছেন যে, এবং আমরা শুনতে পাচ্ছি মুহুর্মুহু গুলি হচ্ছে, সিপাহী সেলিম রেজা তারকে হত্যার জন্য সাবমেশিন গান এসএমজির কথা উনি যেটা বলছেন সেটা নিয়ে তার পর্যন্ত চলে এসেছে, তার বুকের কাছে এসে গুলি করবার সময় নিজে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবং জেনারেল শাকিল বলছেন যে গুলি আসছে, এবং আমরা জানি পরবর্তীতে সেই সময় বাইরে থেকে এই যে দরবার হলের কাছের জানালা এবং দরজাতে প্রতি শয়ে গুলি করা হচ্ছে। তো এই মুহূর্তে যেখানে কমান্ড লেভেলের সবাই, জেনারেল মঈন আহমেদ উনি শেখ হাসিনার পাশে বসে আছেন, এবং আর্মি হেডকোয়ার্টারে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সিনাইব জামাল ওনারা আছেন, ওনারা যদি আমাদেরকে আদেশটা দিতেন। এখন প্রশ্ন হয়, এবং আমি এটা বারবার করতে যাবো না, চেইন অফ কমান্ড হিসেবে আমাদেরকে কাজ করতে হয়, যেহেতু আমরা জানতাম না, অন্য অনেকে হয়তো জানতেন যে ভিতরে কি হচ্ছে। তো সেই পরিস্থিতিতে ইন্টারভেনশন, আমরা ঢুকে গেলে পরে আমাদেরকে আদেশ দেওয়া হলে আমরা সবাই ভিতরে ঢুকতাম। এবং আমার মনে হয় সেই পরিস্থিতিতে জিনিসটা অবশ্যই সামাল দেওয়া যায়, তো আল্লাহ জানেন, বাট আমার বিশ্বাস আমাদের যাবার সুযোগ অবশ্যই ছিল, এবং সেই ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন হইতো। মেজর সুমন, আমার যে জিজ্ঞাসা, আপনারা তো সেখানে, আমি যতটুকু আপনার সাথে আগে ইন্টারভিউ করেছি বা যতটুকু বুঝেছি, আপনারা সেখানে গিয়েছিলেন আসলে স্বপ্রণোদিত হয়ে, মানে আপনাদের একটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, আপনারা পিলখানার এই আভাসটা পেয়েই আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে আসেন। আপনাদেরকে তো এই যে হাসিনা যেটা বলছে যে সেনাবাহিনীও যাচ্ছে, র্যাবকে পাঠানো হয়েছে, এই জায়গাগুলো সত্যতা কিভাবে আপনি ইয়ে করেন? বা এটা হাসিনার মানে পতিতা হাসিনার ধাপ্পাবাজি। আমি জিনিসটা এইভাবে বলি, আমাদের স্বপ্রণোদিত হয়ে যাওয়ার সুযোগ এখানে খুব কম। যেটা হচ্ছে 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি বলেছিলেন যে এমন একটা জিনিস শুনছি, বাকি আমি এখনো পরিষ্কার কিছু জানি না, বা তোমরা জানো। জেনারেল হাকিম কিন্তু সবসময় শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন মিলিটারি ইন্টারভেনশনে আমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করছিলেন, বাট ওনাকে আটকায় দেওয়া হয়েছিল। এখন এই জায়গাতে আমাদেরকে কিন্তু হাসিনার দিক থেকে কোনো আদেশ আসে নাই, এবং যেটা হচ্ছে আমরা সবাই যখন চাচ্ছিলাম ভিতরে ঢুকবার জন্য আমাদেরকে আটকাই দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কোর্ট মার্শাল করা হবে বা অন্যান্য অনেক কিছু। এবং আমরা যেহেতু চেইন অফ কমান্ড অনুযায়ী আমাদেরকে গ্রাউন্ড কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়, সেই কারণে সেটা হয় নাই। সেখানে অবশ্যই যদি কাপুরুষিকতা ব্যর্থতার দায় এই কারণে আসে যে কেন আমি সেটা ভঙ্গ করে নিজে যাই নাই, আমি তার দায় নিব,
বাট সিচুয়েশন হচ্ছে মুখে বলা হচ্ছে জেনারেল শাকিলকে যে হ্যাঁ ঠিক আছে সবাই গেছে, বাইরে থেকে আসবে, বাট আসলে আর আমরা যারা গেছি ওখানে আমাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তার মানে জিনিসটা কি দেখেন, এই যে সুপরিকল্পিত, জেনারেল শাকিল কিন্তু প্রথমে বলছে এটা একটা পরিকল্পিত। এখন হাসিনা এবং এখানে ভারতের সংশ্লিষ্টতার কথা বারবার আসে, আমি আগেও বলেছি, যারা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটায় পরিকল্পনা করছে এবং করছে তারা জানে যে ওই পর্যন্ত হবে জেনারেল শাকিল বা যে কেউ ভিতর থেকে সাহায্য চাক না কেন, সেক্ষেত্রে আমরা কর্ডন করে থাকব, লোক দেখানো একটা জিনিসের জায়গায় আমাদেরকে আটকায় রাখা হবে আর ভিতরে হত্যাযজ্ঞটা চলতে দেয়া হবে। সেই ধরনের একটা সিচুয়েশন। কোন ধরনের, এটা আমি তাকে পাগলামি বলবো না, দেখেন সে কত ফাইজলামি করে এই পতিতা মহিলা। সে বলতেছে ছবি তুলে রাখো, তাকে বলা হচ্ছে সে নিজে কানে শুনতে পাইতেছে না। 21শে আগস্টে তো তার কানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা আমি মনে করি ফেক। সে কি কানে শুনতে পাইতেছে না গোলাগুলির আওয়াজ? যেখানে আপনার উপরে হাজার হাজার রাউন্ড গুলি আসতেছে, আপনি সেখানে ছবি তুলে রাখবেন যে কারা বিদ্রোহ করছে? তো এই জায়গাতে তার এখানে আমি বুঝি সে জানে কিন্তু পরিকল্পনাটা কোথায় যাবে। সে শুধু বলতেছে থাকো, ক্রস ফায়ার যাতে না হয়। আরে উপরে যারা আছে অফিসার, তাদের কারো কাছে কোনো অস্ত্র নেই, বারবার বলা হচ্ছে। বা সে তার মাথায় একটা জিনিস যে এই যে তার প্রভু ভারতের লোকজন এবং অন্যান্য যারা এই বিদ্রোহটা করছে সেখানে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এবং আমাদেরকেও তো বলা হয়েছে আমরা কোনো গুলি করতে পারবো না। তো তার হচ্ছে প্রোটেকশন তাদের জন্য, আর ভিতরে মারা যাবে কারা? যারা শহীদ হয়েছেন তারা। মানে ধরেন যে সে সময় তো ধরেন আমি যেটা বলছিলাম যে আপনারা যাচ্ছিলেন বোধহয় আপনাদের কোনো মানে প্র্যাকটিস বা ফায়ার প্র্যাকটিসের জন্য যাচ্ছিলেন, এবং আপনাদের এই কথাটা শুনে সম্ভবত আতাউল হাকিম সাহেব সঙ্গে পরামর্শ করে আপনাদের দিকে চলে আসেন। কিন্তু শেষ পর্যন্ত তো আমি যতটুকু জানি আতাউল হাকিম সাহেব আপনাদেরকে মানে অপারেশনের নির্দেশ দেন নাই, আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন প্রাথমিকভাবে আপনাদের মতো করে সেটিও দেন নাই। তো আপনি জানেন যে বিডিআর কমিশন নামে একটি কমিশন হয়েছে, সেই কমিশনের অগ্রগতি কি মনে করেন? এবং সেই সময় কিন্তু জেনারেল ওয়াকারও কিন্তু ধরেন কি কোন ব্রিগেডে ছিলেন? 46 ব্রিগেডই তো ছিলেন। 46 ব্রিগেডে আমি ছিলাম 4 ইস্ট বেঙ্গল, যেটাকে বেবি টাইগার বলা হয়, সেটার একজন ব্রিগেডে মেজর, তখনকার মেজর ওয়াকারুজ্জামান, এখন সেনাপ্রধান, উনি ছিলেন 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড। তো বিডিআর কমিশন কি ওনাকে কথা বলার জন্য ডেকেছে? কারণ তিনি তো যখন আবহানী মাঠে ছিলেন, ফিল্ডে ছিলেন, ভেরি অ্যাক্টিভ, মানে ঢাকার মধ্যে কোনো ঘটনায় 46 ব্রিগেড তো তার দায় এড়াতে পারে না। 46 ব্রিগেডের ভূমিকা কি ছিল? জেনারেল ওয়াকার দেখলাম গত ফেব্রুয়ারিতে বলেছেন ফুল স্টপ, নো ইফ বাট, কিন্তু কি বললেন না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। অবস্থাটা কি? কমিশনকে কিভাবে দেখেন? যেমন কমিশন আমি এখন জানি না জেনারেল ওয়াকারের সঙ্গে কথা বলেছেন কিনা, তাকে তলব করেছেন কিনা, জেনারেল জাহাঙ্গীরকে তলব করেছেন কিনা, যারা জেনারেল জাহাঙ্গীর সে সময় একটি তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তো ওভারঅল কি মনে করছেন আপনি তদন্ত কমিশনের কার্যক্রমটা একটু সংক্ষেপে যদি বলেন। তদন্ত কমিশনের যে প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান, ওনার সাথে তো আপনি একটা ইন্টারভিউতে কথাই বলেছেন, উনি আপনার সাথে আসছিলেন, এবং ওনাকে যে প্রত্যয়ের সাথে, যে আশার সাথে আমরা অ্যাকচুয়ালি এই কমিশনে যাচ্ছিলাম এবং সেটা পূর্ণ হয়েছে, সেই জায়গাতে উনি আসলে বলতে পারবেন বা কমিশনের যে কোনো সদস্য বলতে পারবেন যে কতটুকু অগ্রগতি। আমি যেভাবে জিনিসটা দেখি, প্রথম কথা, তারা যে ইন্টারভিউ নিচ্ছেন বা কথা বলছেন, তারা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে তাদের অগ্রগতি জানাইছেন এবং সেখানে কি ধরনের এভিডেন্স ওনারা পাইছেন সেটা বলছেন। এবার আমার তো জানার দরকার নেই কি ধরনের এভিডেন্স, আমার জানার দরকার অগ্রগতি হয়েছে কিনা। যাদের যাদের এখানে ইম্পর্টেন্ট যারা সাক্ষী আছে, যাদের সাথে কথা বলা দরকার, তাদের সাথে ওনারা কথা বলে ওনারা এই কমিশন তাদের সুপারিশটা দিচ্ছেন কিনা। তো জেনারেল ওয়াকারের সাথে কথা সম্ভবত তারা বলেন নাই, আমি যতটুকু জানি। এখন আমার এখানে এক্সপেকটেশন তো দেখেন, আপনি যেটা বলছেন আবহানী মাঠে তো আমরা পরে আসি। আগে তো যে জিনিসটা হচ্ছে, আমরা সবাই বিডিআর গেটের সামনে বিভিন্ন জায়গায়, মানে স্মল আর্মস সেফ ডিস্টেন্স 300 মিটার যেটা বলি, সেটা থেকে এই পাশে সবাই আমরা আছি। উনিও তখন আমার মতে, আমিও তখন চেষ্টা করছি কোন জায়গা থেকে আমরা একটা অ্যাসল্ট করে ভিতরে ঢুকতে পারবো, আদেশ থাকুক কি না থাকুক।
আপনি জানেন যে আমি একটা প্রচেষ্টা নিয়েছিলাম যেখানে পরবর্তীতে সিজিএস মেজর জেনারেল সিনা ইবনে জামালি ওনার ডাইরেক্ট ইন্টারভেনশনে সেখান থেকে জেনারেল হাকিমকে বাধ্য হয়ে উনি আমাকে সেখান থেকে সরায় নিয়ে আসেন, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। এখন জেনারেল ওয়াকারেরও ঠিক একই অবস্থা ছিল, উনি তখন মেজর ওয়াকার, এবং ওনার সাথে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। আমি আজকে একটা জিনিস বলি, এই বিদ্রোহর পরিকল্পনা অথবা সেটা কার্যকরী আমি বিশ্বাস করি এবং আমাদের সবাই বিশ্বাস করি এর সাথে জেনারেল ওয়াকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না উদ্ধার কার্যের সাথে। তাহলে যদি সেইটাই হয় যে উদ্ধার কার্যে এই বিদ্রোহের অবসান বা হত্যাকাণ্ড যাতে না হয় সেটার জন্য আমাদের সব প্রচেষ্টার সাথে উনি ছিলেন, তাহলে এই বিডিআর কমিশনে স্বপ্রণোদিত হয়ে ওনার কথা বলতে অসুবিধা কোথায়? এই বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত শুধুমাত্র বিডিআর সদস্য না, তার বাইরে বা ভারত র বা অন্য কে কে এই আওয়ামী লীগের কারা জড়িত সেগুলো তো প্রমাণ ছিল, উনিও তো সেটা জানেন। জেনারেল ওয়াকারকে তো আমরাই তো একই সাথে আলামত গুলা আলাপ করতাম, দিতাম কমিশনের কাছে তদন্তের স্বার্থে। উনি কি সেগুলো দেখেন নাই? উনি তো দেখেছেন। উনি আজকে তো ওনার এই অবস্থানে থাকবার কথা না। উনি তো জানেন যে হ্যাঁ ওনার আত্মা পরিষ্কার আছে, উনি কোনো খারাপ কিছুর সাথে ছিলেন না। তাহলে আমি যদি ভালো কিছুর সাথে থাকি, আমি কেন এর পিছনে কারা আছে? এই যে আজকে হাসিনার কথা আমরা শুনলাম, ঠান্ডা মাথায় সে কথা বলছে, বাট পাগলের মধ্যে কিছু ফাইজলামি কথা বলার চেষ্টা করছে, ছবি তুলে রাখো যাতে ক্রস ফায়ার না হয়, জানে যে কারো কাছে অস্ত্র নাই। তো সেই জিনিসগুলো জেনে যে এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা, খুনি হাসিনা এবং তার প্রতি আওয়ামী লীগ তাদের সংশ্লিষ্টতার ব্যাপারটা কি উনিও জানেন না? উনি জানেন। উনি তাহলে এখানে ফুল স্টপের কথা বলছেন। ওনার তো অবস্থানটা হওয়া উচিত বিপরীত, যে আমি ছিলাম সেখানে, আমি সেই একই কষ্ট দেখেছি, আমি সেই একইভাবে স্বজন হারানো বা স্বজন হারানোর না তো আমাদের ভাই হারানোর বেদনা আমরা দেখেছি, তাদের শহীদ হওয়া আমরা হইতে দিছি আমাদের চোখের সামনে, এবং সেটার সঠিক তদন্ত সঠিক বিচারটা হওয়া দরকার। ওনার তো অবস্থান সেখানে হওয়া উচিত, ওনার তো কোথাও ফুল স্টপ দেওয়ার কথা না। মানে হচ্ছে যে অনেকটা তো ধরেন সেনাবাহিনী এবং র্যাব চারদিক ঘিরে রাখছে, ভেতরে আপনাদের ভাইদেরকে হত্যা করছে একটা গ্রুপ, এটাই তো বলবো আমরা। মানে সেনা প্রহরা এই হত্যাকাণ্ডের কথাই বলা চলে। জেনারেল ওয়াকারকে আমি দায়ী করছি না, কিন্তু ধরেন গত কিছুদিনে বিডিআর কমিশন যে কাজ করছে তাতে আমি খুব বেশি সন্তুষ্ট না আর কি। মানে যে ঢিমে তালে যাচ্ছে বা যেভাবে যাচ্ছে আমি তাতে সন্তুষ্ট না। এবং এখানে যে আইন হয়েছে সেখানে হাসিনার যে বিচার, সেই বিচারকেও কিন্তু বহাল রাখা হয়েছে। হাসিনার যে বিচার বা হাসিনার যে তদন্ত, সেই জায়গাগুলো কিন্তু এই কমিশনকে ইন্টারফেয়ার করার কোনো রাইট দেওয়া হয়নি। পাশাপাশি জেনারেল ফজলুর রহমানের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে, আমরা আশা করি তিনি ভালো কিছু করবেন। বাট তিনি যদি ভালো কিছু না করেন, আমাদের যদি মনে হয় যে তিনি সঠিক পথে নাই, তাকেও আমরা কিন্তু মিনিমাম কোনো ছাড় দেব না। এবং বিডিআর কমিশনে কিন্তু এখন এক সামরিক কর্মকর্তা আছেন যার ভাই আমেরিকায় বসে প্রতিদিন আওয়ামী লীগের পক্ষে কিন্তু বয়ান দিচ্ছেন আর কি। তিনি যদি আওয়ামী পরিবারের মানুষ, তিনি যদি আমাদের যদি মনে হয় যে তিনিও ঠিক মতো কাজ করছেন না, তাকেও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ দেখেন 57 জন সেনা কর্মকর্তা কে হত্যাকাণ্ডের কারণে বহু অযোগ্য লোক পরবর্তীতে জেনারেল হয়েছে, বহু অযোগ্য লোক পরবর্তীতে ধরেন এই স্বৈরাচারকে টিকিয়ে থাকতে সহায়তা করেছে। তো সেই জায়গাটা কমিশন আমরা চাই যে যথাযথভাবে কাজ করুক, প্রত্যাশা অনুযায়ী কোনো অনুরাগ বা বিরাগ বা কারো ধমক ফুল স্টপের ভয় যেন ভীত না হয়। আপনি কি মনে করেন সুমন ভাই? জি, আমার অভিমত, আপনার অভিমতের সাথে আমি সম্পূর্ণ একমত। এখন দেখেন বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, সেখানে যে 74 জন মারা গেলেন, 57 জন অফিসার শহীদ হয়েছেন, সেটা কি শুধুমাত্র 57 জন অফিসার শহীদ হওয়া? তা তো না ভাই। এখানে ভারতের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে জিত ছিল যে তারা এই রুমারির সেই পরাজয়ের প্রতিশোধ নিবে, সে কারণে তারা সবসময় একটা জিনিস দেখছে যে দুইটা জিনিস বাংলাদেশে কাজ করে। আমাদের অ্যাটম বোম নাই, আমাদের এই হাইপারসনিক মিসাইল নাই, আমাদের এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট নাই, এটা সত্যি। বাট আমাদের কি সামরিক বাহিনীটা, এবং একইভাবে বিডিআর প্যারামিলিটারি হিসাবে সামরিক বাহিনী নেতৃত্বের আন্ডারে থেকে
চূড়ান্ত রকমের সুপ্রশিক্ষিত, তার সামনে ভারতের সেনাবাহিনী